হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। মজিবর চেতনা পেজ থেকে আজকের লাইভে সবাইকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ টিপু সুলতান ভাই, ওয়ালাইকুম আসসালাম। সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা। টিপু ভাই, আমাদের লাইভে আপনার কাছে স্বাগতম। টিপু ভাই, শুনতে পারতেছেন? ধন্যবাদ ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আহ, জি, আমি শুনতে পাচ্ছি। আহ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি জি, শুনতে পাচ্ছি। টিপু ভাই, হ্যালো। আমরা আসলে, জি টিপু ভাই শুনতে পাচ্ছি। হ্যালো। টিপু ভাই, শুনতে পাচ্ছি আমি। জি জি। আহ, প্রথমে আমি আহ, তরুণ প্রজন্মের অহংকার এ কে এম অয়ন ওসমান ভাইয়ের পক্ষ থেকে মুজিবের চেতনা পেজের সংশ্লিষ্ট সকলকে জানাই অনেক ধন্যবাদ। এবং আমাদের বর্তমানে আওয়ামী লীগের তিন প্রবীণ নেতা যারা মারা গিয়েছেন, আহ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ভাই এবং আহ, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সিলেট সিটির সাবেক মেয়র, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনাদের সকলকে আমাকে যুক্ত করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ টিপু ভাই। টিপু ভাই, আমরা আসলে আজকে আহ, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চক্র বা সিন্ডিকেট আমরা যেটাই বলি। তো সেক্ষেত্রে আমি টিপু ভাই আপনাকে বলতে চাই, আহ, আপনি ছাত্রলীগের মতো একটি বড় সংগঠনের একজন আহ, নেতাকর্মী। তো সেক্ষেত্রে আসলে আমাদের চারপাশে যখন কিছু চক্র বা সিন্ডিকেটের হাতে আমরা জিম্মি থাকি, আহ, সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ থাকে কিনা? জি, আসলে আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে গেলে প্রথমত হচ্ছে, যেহেতু মানে দায়িত্বপ্রাপ্ত সংগঠনের আমরা নেতাকর্মী, সেহেতু দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এই বিভিন্ন চক্রের বিরুদ্ধে আহ, প্রতিটা সময় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসন ভালো পরিশ্রম করছে এবং পাশাপাশি আমরাও সব সময় সচেতন থাকি। আমরা চেষ্টা করি যখনই আমাদের কাছাকাছি বা আমাদের জানা মতে এরকম কখনো আমাদের আহ সামনে পড়ে বা আমরা খোঁজ খবর নেই, তখনই আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং আমরা প্রশাসনকে সহায়তা করি। হস্তক্ষেপ প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে আমরা সহায়তা করি। ধন্যবাদ টিপু ভাই। আমার সাথে মুজিবুর চেতনা পেজ থেকে আছেন ওয়াহিদুর রহমান সাজিদ ভাই। সাজিদ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি। আহ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, কাজী ভাই, ওমান থেকে, আমাদের প্রবাসী সহযোদ্ধা। আমাদের লাইভে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন টিপু, ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। টিপু ভাই কেমন আছেন, ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। জি, আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। কাজী ভাই, আপনি আমরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে আমি আসার কথা ছিল একটু পরে, আর আমাদের সম্মানিত গেস্ট, আমাদের ওমান যুবলীগের, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাদেক হাসান জি, ভাই। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আমাদের সাদেক হাসান ভাই আসলে যুক্ত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় যুবলীগ ওমান।
এর যুগ্ম আহ্বায়ক। আসলে ওনার নেটের সমস্যার কারণে উনি এই, ঢুকতে পারতেছে না। আশা করি একটু পরে উনি ঢুকবে। ধন্যবাদ কাজী ভাই। কাজী ভাই, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনি জানেন, চক্র বা সিন্ডিকেট আমরা যেটি বলি। হ্যাঁ, বলো। জি, হ্যাঁ। তো আমি টিপু সুলতান ভাই যে কথাটি বললেন, আসলে যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ থাকে, কিন্তু আমরা আসলে আহ, টিপু সুলতান ভাই, যদি আমরা বলতে যাই আসলে সেই ক্ষেত্রে আমরা চারপাশে শুধু চক্র বা সিন্ডিকেট দেখি। পুরো জীবনটাই আমাদের একটা চক্র বা আমরা যাই বলি না কেন, কিন্তু যখন চারপাশে চক্র বা সিন্ডিকেট গুলোর হাতে আমরা জিম্মি থাকি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি প্রতিনিয়ত প্রতি পদক্ষেপেই আমরা মুখোমুখি হচ্ছি। যেমন আমি যদি বলি আপনাকে, সরকারি হাসপাতালে একটি চক্র, এয়ারপোর্টে একটি চক্র, আহ, যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি চক্র, এবং বিশেষ করে প্রাইভেট মেডিকেল, যে বিষয়টি প্রাইভেট মেডিকেল যেগুলো রয়েছে ওইখানে একটি চক্র। তো এরকম অনেক চক্র সারা বাংলাদেশেই আছে। আসলে আমরা সাধারণ জনগণ আমাদের নিজের জীবনের চক্র নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যখন আসলে বাইরে বের হওয়ার পরে অন্য একটি চক্রের হাতে জিম্মি থাকতে হয়, সেক্ষেত্রে আসলে আমরা সাধারণ জনগণ কতটুকু নিরাপদ? আসলে ভাই, ব্যাপার হচ্ছে সবার আমাদের এই চক্রের বিরুদ্ধে প্রতিটা জায়গাতেই আপনার কথা যুক্তিকতা আছে যে প্রতিটা জায়গাতেই বিভিন্ন চক্র বা সিন্ডিকেট আছে। সেটা আহ, আসলে অনেক আগে থেকেই হয়ে আসতেছে, সবসময় এরকম ছিল। তো তারপরেও বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তো এর পাশাপাশি আসলে কি আমাদের সাধারণ জনগণের সচেতন হওয়াটা অনেক জরুরি। আমরা আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সমাজে যে আমরা আসলে প্রতিবাদ করা ভুলে গেছি। প্রতিবাদ করা বিভিন্ন এই চক্রের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র কিন্তু আসলে প্রশাসন বা সরকারি ভাবে এর দেখা গেছে মানে স- বিপক্ষে অবস্থান নিলেই হবে না। আমাদের সাধারণ মানুষেরও কিন্তু উচিত এর বিপক্ষে অবস্থান নেওয়া। আমরা যদি আমাদের সরকারি ভাবে 999 আছে, বিভিন্ন ভাবে আমাদের সরকারি বিভিন্ন সংস্থা আছে যাদেরকে আমরা এই চক্রের বিরুদ্ধে আমরা জানাতে পারি। অনেক ক্ষেত্রে কি হয়, সাধারণ মানুষ একটা চক্রের মানে পড়লো, একটা চক্রের আন্ডার বিভিন্ন কাজের জন্য হসপিটালে ভর্তি বা এয়ারপোর্ট বিভিন্ন ইসের মধ্যে একটা চক্রের কাছে পড়লো। পড়ার পরে তারা কি করে, হয়তোবা দেখা গেছে যে সেই চক্রের কাছে তাদের নিজস্ব অর্থ ব্যয় করে নিজেরা সেখানে তাদের কাজ করতে চায় বা কাজ হাসিল করতে চায়। তো সেটা তো আসলে উচিত না তাদের। সেটার মধ্যে আসলে যদি এরকম কোনো প্রবলেম হয়, তাহলে তাহলে তাদের অবশ্যই উচিত যে এই চক্রের বিরুদ্ধে প্রশাসনকে অবগত করা, প্রশাসনকে জানানো। কারণ প্রশাসন তো সবসময় দেশের পরিস্থিতি এখন যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে প্রশাসনও মানে অনেক কাজ করে যাচ্ছে। এবং কাজ করার পাশাপাশি তারাও অনেকে আক্রান্ত, প্রশাসনের মধ্যে প্রায় 7,000 লোক আক্রান্ত হয়েছে। এবং এই পর্যন্ত আপনার 23 জন মারা গিয়েছে, সিভিল সার্জনের কার্যালয়ে 2 জন সহ। তো এরকম তারাও তো এই চক্রের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু এই কাজ করার পাশাপাশি আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রতিটা জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আমাদের উচিত আমরা অন্তত 999-এ কল করতে পারি, কল করে আমরা জানাই যে এখানে চক্রের হচ্ছে। বা আমরা সাথে সাথে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি, পাশাপাশি আমরা প্রশাসনকে অবগত করতে পারি। অবগত করে আমরা একত্রিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে এগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, এগুলোর বিরুদ্ধে একত্রিত ভাবে কাজ করি, প্রশাসনকে সহায়তা করি, তাহলে আমার মনে হয় এই চক্রকে বা এই সিন্ডিকেটকে আমরা আহ, প্রতিহত করতে পারবো অবশ্যই। ধন্যবাদ জি, টিপু টিপু ভাই। বলতে আমাদের চাচ্ছি। সাথে এইমাত্র ধন্যবাদ যুক্ত আসলে। হয়েছেন আহ, সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ যুবলীগ ওমান শাখা, সাদেক হাসান ভাই। ভাই, আমাদের লাইভে আপনাকে স্বাগতম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমরা ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আপনারা ইতিমধ্যে জানেন, চক্রবাস সিন্ডিকেট। তো আমি আপনার কাছে একটু পরে আসছি, আমি কাজী ভাইকে বলতে চাই। কাজী ভাই, টিপু ভাই যে কথাটি বললেন, আসলে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে বা সিন্ডিকেটের কাছ থেকে সরে আসতে আমাদের জনসচেতনতা দরকার, জনগণের সচেতন থাকতে হবে। আসলে কাজী ভাই, আমি যদি বলি যে আমি ধরেন আমার পরিবারের একজনকে নিয়ে আমি একটি সরকারি হাসপাতালে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি আমার পেশেন্টকে ভর্তি করতে পারছি না, বা আমি হসপিটালে যে কোনো ফর্ম ফিল আপ হোক বা হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার তখন পদক্ষেপ নিতে হবে, তখন আসলে কি আমি ট্রিটমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করব, নাকি এই সিন্ডিকেটের হাত থেকে ভালো থাকার জন্য প্রতিবাদ করব? আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি যখন কলেজ লাইফে ছিলাম, তখন আমি একটা হাসপাতালে মার্কেটিং লাইনে আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত কাজ করছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমাদের কাজগুলো যেটা ছিল, মানে গ্রাম্য যে ডাক্তারগুলো ছিল, আমি ওই গ্রাম্য ডাক্তারগুলোকে ভিজিট করা, মানে ভিজিট করার কথা এটাই যে তাদেরকে যদি আমরা ভিজিট করি, তাহলে তারা যে গ্রামে যে রোগীগুলা থাকে তারা আমাদেরকে দিবে। তো এটার ক্ষেত্রে একটা আমরা তাকে পার্সেন্টেজ দেব, এরকম মানে। হ্যাঁ কাজী ভাই, আমরা ক্লিয়ার শুনতে পারতেছি না। কথা কি বুঝা যায় না? ক্লিয়ার বুঝতে পারতেছি না ভাই, মানে ক্লিয়ার করে বোঝা যাইতেছে না। বুঝা যায়? এখন বোঝা যাইতেছে। জি, আসলে বলতে যাচ্ছিলাম যে, তো আমি হাসপাতাল সম্পর্কে যতটুকু জানি, যেহেতু আমি 6 মাস হাসপাতাল লাইনে কাজ করছিলাম, তো আমরা যে কাজটা করতাম, আমরা একটা সিন্ডিকেটের মাধ্যমে, যখন মার্কেটিং লাইনের যেটা কথাটা, তো আমাদের কাজটা ছিল যে আমাদের গ্রামের ভাবে আমরা ভিজিট করতাম। তো এক হাসপাতালের রোগী আমরা ওই হাসপাতালে করতাম, রেফারেন্স করতাম। তো এটা আসলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু বড় একটা সিন্ডিকেট। আমরা কিন্তু রোগীর কথা আমরা কিন্তু চিন্তা করতাম না, আমরা রোগীর কথা মানে করতাম না। তো আমরা আমাদের লাভের কথাটা যে জিনিসটা হয় কাজী ভাই, এই ক্ষেত্রে যে কথাটি আপনি বলছেন, এই ক্ষেত্রে আমরা যদি বলি আসলে পেশেন্ট বেচা কিনা হচ্ছে, আমরা সিন্ডিকেট গুলো রোগী বেচা কিনা করছি, এতে আসলে রোগী কত ঝুঁকিপূর্ণ আছে। আসলে সিন্ডিকেট সম্পর্কে আমি যতটুকু বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে সিন্ডিকেট এটা ভেঙে ফেলা অতি কষ্টের কোনো কাজ না। তো বলতে যাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, দেখবেন যে উনি যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত নিলে উনি একাই করে, আর ওনার আশেপাশের লোকগুলো ওনার দিকে তাকাই থাকে। তো জিনিসটা আসলে ভাবার বিষয়। সিন্ডিকেট বলতে আমি যেটা বুঝি যে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো যে আমাদের সচেতনতা। আমরা যদি নিজেরা যদি কাজী ভাই, আমরা আবার আপনার কাছে আবার আসবো। তো আমি সাদেক হাসান ভাইকে বলতে চাই, ভাই কাজী ভাই যে কথাটি বললো, টিপু ভাই সেম কথা বললো। আসলে সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি যদি সেই ক্ষেত্রে আপনাকে বলি, সাদেক ভাই আপনি ওমানে থাকেন, আপনি ওমান প্রবাসী, ওমানের একটি সংগঠনের আপনি একজন নেতা কর্মী। তো সেক্ষেত্রে আপনি যখন ওমান থেকে আসেন বা অন্য প্রবাসীরা যখন বাইরে থেকে আসে, তারা এয়ারপোর্টে একটা হ্যারাসমেন্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের এয়ারপোর্টে একটা সিন্ডিকেট আছে, বা এয়ারপোর্ট অথরিটির মধ্যে একটা সিন্ডিকেট কাজ করে, যে কারণে অনেক সময় প্রবাসীদের লাগেজ নিয়ে হ্যারাসমেন্ট, অনেক সময় প্রবাসীদের সবকিছু ক্লিয়ার, তাদেরকে বের হতে দিচ্ছে। আসলে যখন আপনারা বাংলাদেশের প্রবেশ পথের শুরুতেই আপনারা সিন্ডিকেটের হাতে জিম্মি, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে আমাদের সচেতন থাকতে হবে? ধন্যবাদ বৈশ্বিক ক্রান্তির লগ্নে মুজিবের চেতনা পেজ থেকে আমাকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাথে সাথে দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে সম্পৃক্ত আছেন,
এবং মুজিবের চেতনার পেজের সকল সদস্য কলা কৌশলীকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান শাখা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যেটা বলছেন সম্মানিত উপস্থাপক, আপনি যে প্রশ্নটা আমাকে করছেন কাজী ভাইয়ের বরাত দিয়ে, বিষয়টা হচ্ছে আসলে হ্যালো, আপনি কি আমার কথাগুলো কি বুঝতে পারেন নাই? সরি, বুঝতে পারছি, যদি একটু জোরে বলতেন ক্লিয়ার শুনতে পারতাম। আচ্ছা না আচ্ছা না, আমি প্রথমে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন কাজী ভাইয়ের বরাত দিয়ে, যে প্রবাসীদের যাত্রী হয়রানি এয়ারপোর্টে, এটা তো অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু বিষয়টা সবাই যদি সর্বমহলে যদি সচেতন থাকে, আমি যেটা মনে করি একটা যে এয়ারপোর্টের মধ্যে যদি একটা মনিটরিং সেল গঠন করা হয় প্রবাসীদের জন্য, বিশেষ করে স্পেশাল, মানে যাত্রীরা আসলে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটা যে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। মনে করেন এটা যাত্রীরা হয়রানি কেন হচ্ছে, একটা মনে করেন যাত্রীরা হয়রানি হচ্ছে ওখানে কিছু অসাধু কর্মকর্তা আছে, তাদের কারণে অসাধু কর্মকর্তারা যাত্রীদেরকে হয়রানি করে। কি করে, তারা আসলে অনেকের ক্ষেত্রে লাগেজে খাটা থাকে, মানে এরা বিদেশ থেকে দীর্ঘদিন আসে, পরিবার পরিজন দেশের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে আসে, কিন্তু তারা পরক্ষণে লাগেজটা বাসায় আনার পর দেখে সেটা কাটা, সেগুলো তো এখন অসাধু কর্মকর্তারা এয়ারপোর্টের মধ্যে নিয়োগ আছে, তার বিধে আমাদের এই সমস্যাটা হচ্ছে। এটা উত্তরণের একমাত্র হচ্ছে আপনাকে এক্ষেত্রে আপনাকে মানবিক মূল্যবোধের পরিচয় হবে। যার স্থান থেকে যদি মনে করেন এই যে এয়ারপোর্টে যারা যে কর্মকর্তারা রয়েছেন, তারা যদি তাদের মানবিক পরিচয়টা যদি দেয়, এই যে প্রবাসী, আমরা যারা প্রবাসী, আমরা হচ্ছে আমরা বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা, মানে বাংলাদেশের যে অর্থনীতি, এটা 50% কিন্তু প্রবাসীদের উপরে ডিপেন্ড করে, 40-50%, কারণ এরাই বাংলাদেশের উন্নয়নের একটা মূল ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে যদি এখন হয়রানিটা আমরা কেন হই, হয়রানিটা হচ্ছে ওখানে যারা কর্মরত আছেন, তারা যদি তাদের স্থান থেকে যদি মানবিক আচরণটা করে থাকে, তাহলে হয়রানির শিকার প্রবাসীরা হয় না। এখন সেটা যদি আপনি যদি নির্মূল করতে চান, তাহলে ওদেরকে যে অসাধু কর্মকর্তারা আছে তাদেরকে আপনার ট্রান্সফার করতে হবে, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করেই যে প্রবাসী হয়রানি, অসাধু কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিতাড়িত করে এই প্রবাসী হয়রানিকে বন্ধ করা সম্ভব। তবে সেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষের অত্যন্ত সদিচ্ছার উচিত থাকা বলে আমি মনে করি। ধন্যবাদ সাদেক হাসান ভাই। আমি একটু টিপু ভাইয়ের কাছে যাব। টিপু ভাই, আপনি নারায়ণগঞ্জের একজন স্থানীয় বাসিন্দা এবং নারায়ণগঞ্জের একজন সম্মানিত নেতাকর্মী। যদি আমি ওই হিসাব করি, সেক্ষেত্রে আপনাদের নারায়ণগঞ্জ গার্মেন্টস এর জন্য বিশাল একটি সেক্টর, এবং আমাদের বাংলাদেশের রেমিটেন্সের অনেক বড় একটি অংশ হচ্ছে গার্মেন্টস। তো আমি নারায়ণগঞ্জের কথা বলি, সেক্ষেত্রে আসলে আমাদের গার্মেন্টস সেক্টরে একটি সিন্ডিকেট কাজ করে। এটা দেখা যায় অনেক ক্ষেত্রে গার্মেন্টস এর কারো কাছে প্রোডাক্ট করছে, সেই ক্ষেত্রে সিন্ডিকেট কাজ করছে, বা কারো কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, সেক্ষেত্রে একটা সিন্ডিকেট কাজ করছে। আসলে যদি সিন্ডিকেটের হাত দিয়ে বা সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় বিক্রয় গুলো হয়, সেক্ষেত্রে গার্মেন্টস কিছু সময় ক্ষতি হয়ে যায়, বা যারা ক্রেতা তাদেরও ক্ষতি হয়ে যায়। টিপু ভাইকে একটি প্রশ্ন করতে চাই, আমাদের সেক্টরে এই সিন্ডিকেট আমাদের গার্মেন্টস সেক্টরে কতটুকু উন্নত হতে পারে? আসলে আমাদের নারায়ণগঞ্জে শিল্প এলাকা, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। তো আপনার গার্মেন্টস সেক্টরে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সিন্ডিকেট বলতে, এটা তো সচরাচর গার্মেন্টস সেক্টরের ক্রয় বিক্রয়টা তো আসলে মানে কোন ক্রয় বিক্রয়টা আপনি বলতে চাচ্ছেন, সেটা আসলে আমি ই করতে পারছি না আসলে ওইভাবে। কারণ নর্মালি যেমন ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে যে সিন্ডিকেট, ওদের সিস্টেমটা হচ্ছে, আমি গার্মেন্টস মালিক, আমি যখন একটি প্রোডাক্ট শিপমেন্ট করছি, সেক্ষেত্রে তারা একটি অ্যামাউন্ট দাবি করছে, বা তাদের একটি কন্ডিশন থাকে, আপনি 5,000 প্রোডাক্ট শিপমেন্ট করছেন, আমাদেরকে এত % কমিশন দিতে হবে।
সেক্ষেত্রে প্রোডাক্টটা শিপমেন্ট হবে, এরকম আর কি জিনিসটা। এটা এই ধরনের আসলে আমার জানা মতে গার্মেন্টস সেক্টর শিপমেন্টের ব্যাপার তো নর্মালি আপনার সবকিছু যেটা হচ্ছে দেখা গেছে বায়ারদের সাথে তারা আলোচনা করে বায়ারদের তারা তাদের প্রোডাক্ট শিপমেন্ট করে এবং এর জন্য বিকেএমই আছে, বিজিএমই আছে, তারাই টোটাল সবকিছু আছে তাদের মানে তারাই এটা দেখে গার্মেন্টস সেক্টরের যত যাবতীয় যা আছে বিকেএমই বিজিএমই ওনারাই কর্মকর্তারা বা ওনারা যারা আছে ওনারাই এই বিষয়টা টোটালি হস্তক্ষেপ ওনাদের মাধ্যমেই হয়। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো প্রকার গার্মেন্টস মালিকের যদি প্রবলেম হতো যে তাদের আসলে প্রবলেম তাদের এই এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তারা আসলে কমপ্লেন করতো বা কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ কামনা করতো বা এই ধরনের কোনো কিছু কামনা করতো। অ্যাকচুয়ালি কিন্তু আমার জানা মতে বা আপনারা সবাই আছেন আপনারা কিন্তু বা আমরা কেউ কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন বা এই ধরনের কোনো প্রকার নিউজ বা এরকম কোনো কিছু চলে আসেনি। ধন্যবাদ টিপু সুলতান ভাই। টিপু সুলতান ভাই, আপনি নারায়ণগঞ্জের ছাত্রলীগের অন্যতম একজন নিবেদিত প্রাণ। আমি আশা করবো আপনি এই বিষয়টি একটু আপনার নজরে রাখবেন। তো আমি কাজী ভাইয়ের কাছে যাই। কাজী ভাই, আসলে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও আমাদের দেশে সিন্ডিকেট কাজ করে। সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট কাজ করছে। আমাদের প্রবাসী হাই কমিশন গুলোতে সিন্ডিকেট কাজ করছে। আসলে আমরা দেশে বা প্রবাসে কোথাও সিন্ডিকেটের বাইরে নয়। তো সেক্ষেত্রে যখন প্রবাসের সিন্ডিকেটের হাতে বা প্রবাসী সিন্ডিকেটের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে আপনারা কতটুকু পদক্ষেপ নেন? আসলে প্রবাসের সিন্ডিকেট বলতে গেলে সেটা বিশেষ করে বড় করে বলতে হয়। বড় করে বলতে হয় বলতে যে আমরা যখন বাইরের দেশে আসি তখন আমাদের ভিসার কিছু সিস্টেম থাকে। এখন আপনি যদি দালালের খপ্পরে পড়ে আসেন তাহলে সিস্টেমটা আসে ভিন্ন রকমের। আর আপনি যদি সরকারের আওতাধীন সরকারের আওতাধীন যে ভিসাগুলো থাকে তাহলে আপনি যদি সেই অধীনে কাজ করার ইচ্ছা লক্ষ্যে যদি আপনি আসেন তাহলে আপনার সেই হিসাবে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আপনি একটা খপ্পরে পড়লেন যে আপনাকে দালালে বললো যে তোমাকে ভিসা দেব, ভিসার দাম হলো 3 লক্ষ টাকা আর তোমার যাতায়াত খরচ মিলে এতটুকু একটা অ্যামাউন্ট যাবে। এখন আপনি দালালের খপ্পরে পড়লেন, পড়ার পরে আপনি এই জায়গায় আসলেন, আসার পরে দেখা গেল যে আপনার কাজে আর কথার সাথে কোনো মিল নেই। তো সেই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আসলে আমরা যখন বাইরের দেশে যারা এখন বর্তমানে আছি আর যারা আসবো ভাবে মানে চিন্তা করতেছি যে আমরা আসবো আগামীতে, সেটা ওমানে হোক সেটা আরব দেশ হোক বিশ্বের যে কোনো দেশ হোক, তো আগে আমরা জিনিসটা জানবো। জানার পরে আসলে আমি যে যে জায়গাটা যাচ্ছি আমার কি কাজটা কি আছে কিনা, প্রথম প্রশ্নটা হলো এই জায়গায়। আর দ্বিতীয়ত প্রশ্ন, যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাহলে আপনি যে বর্তমানে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জানা উচিত। সেই জায়গার পরিস্থিতি কি, কাজের অবস্থা কি, সেই জায়গায় আপনাকে জানা উচিত। তো সেই ব্যাপারে যদি আপনি অবগত হয়ে থাকেন তাহলে আপনাকে সিন্ডিকেটের খপ্পরে পড়তে হবে না। আর আপনি যদি অন্য কিছু চিন্তা করেন, আমি যাব, আমি যাওয়ার পরে এটা হয়ে যাব ওইটা হয়ে যাব, তো তাহলে সেক্ষেত্রে আপনার এটা ভুল ধারণা। তাহলে আপনাকে সিন্ডিকেটের খপ্পরে পড়তেই হবে। এই ছিল আমার ধন্যবাদ বক্তব্য। কাজী ভাই। আমরা সাদেক হাসান ভাইয়ের কাছে যাবো, এর আগে আমি টিপু সুলতান ভাইকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। ভাই, আমরা আপনার পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জের প্রাণ একেএম শামীম ওসমান স্যারের ছবি দেখতে পাচ্ছি। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি ব্যাপার আপনার সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে, কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাইন জালিয়াতি করা হয়েছে এবং যিনি জালিয়াতি করেছেন তিনি ছাত্রলীগের একজন নেতাকর্মী। আসলে আমি মনে করি প্রধানমন্ত্রী স্বাক্ষর বা রাষ্ট্রপতি স্বাক্ষর নকল করা এত সহজ না। কারণ ওনারা ওনাদের আসলে ব্যাপারটাই আলাদা। কারণ যে কেউ যদি ওনাদের সাইন নকল করতেই পারতো বা এটা যদি সম্ভব হতো সেক্ষেত্রে আসলে দেশ চলতো না। কিন্তু আপনাদের ছাত্রলীগের একজন নেতাকর্মীর এই দুঃসাহস দেখে আসলে আমরা হতবাক।
তো আমি টিপু সুলতান ভাইকে বলতে চাই যে তিনি এই স্বাক্ষরটি জালিয়াতি করেছেন, আসলে তিনি একাই এই কাজটি করেননি, তার সাথে একটি চক্র কাজ করেছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনে যদি একটি চক্র দেখতে পাই, তাহলে আমরা কিভাবে বলবো যে আমাদের বাইরে সব ঠিক আছে, শুধু জনগণকে একটু সচেতন হতে হবে। তো ভাই আমি আপনাকে এই ব্যাপারে কিছু বলার জন্য বলবো। আসলে ভাই, বিষয় প্রথমত বলি, এখানে অবশ্য অনেক স্পেসের কারণে দেখা যাচ্ছে না। বঙ্গবন্ধু নেত্রী জননেতা একে এম শামীম ওসমান ও তরুণ প্রজন্মের অহংকার এ কে এম মঈন ওসমান ভাইয়ের ছবিও আছে। হ্যাঁ, তো আহ, তারপরে আসি হচ্ছে আপনার প্রশ্নে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি ছাত্রলীগ করি, আমি এই সংগঠনের একজন কর্মী। তো তার এছাড়াও কিন্তু আমার ব্যক্তিগত কিন্তু একটা সত্তা আছে, মানে আমি একজন ব্যক্তি। তো আসলে ব্যক্তি হিসেবে অনেকেই অনেক অন্যায় কাজ করে, বা অনেকে অনেক অন্যায় কাজ এই ছাত্রলীগ আচ্ছা, ছাড়াও কিন্তু সাধারণ মানুষের মধ্যেও অনেকে অন্যায় কাজ করে। বা দেখা গেছে আমাদের এই সময়ের মধ্যে বা পূর্বকাল থেকে ধরে এসে ছাত্রলীগের মধ্যেও অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এরকম অনেকের মাধ্যমে অনেক ধরনের অন্যায় কাজ সংগঠিত হয় বা হতে পারে। তো সেটার দায়টা তো আসলে সংগঠনের না, সেটার দায় একমাত্র ওই ব্যক্তির। কারণ ব্যক্তির মন মানসিকতা, ব্যক্তির সামাজিকতা, তার ব্যক্তির সামাজিক দিক, পরিবার, তার পারিবারিক শিক্ষা, এগুলো সবকিছু, তার বংশ, সবকিছু নির্ভর করে তার উপরে। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক অন্যায় কাজ করে। বা প্রধানমন্ত্রী, এটা খুবই একটা নেক্কারজনক ঘটনা, প্রধানমন্ত্রীর সিগনেচার নকল করার চেষ্টা করেছে। তো আসলে বিষয়টা হয়েছে, সেটা দায়টা তারই। তো ব্যক্তি খারাপ ভালো তার দায়ী, তার উপর দিয়ে বর্তায়। এবং সেজন্য আসলে সিন্ডিকেট হয়ে কাজ করে বিভিন্নভাবে। সিন্ডিকেট হয়ে মিলিতভাবে তারা আহ, অনেক ক্ষেত্রে আছে সিন্ডিকেট হয়ে অনুপ্রবেশ করে সিন্ডিকেটের মাধ্যমে। তাদের মাধ্যমে একজন অনুপ্রবেশকারী চলে আসে, তার মাধ্যমে অনেক অন্যায় কাজ ঘটে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা সচেতন থাকার যথেষ্ট মানে সবসময়ই তার বিরুদ্ধে কাজ করি। এবং যখন আমরা দেখা গেছে এই ধরনের কোনো অন্যায় কাজ ছাত্রলীগের পক্ষ থেকে পাওয়া হয়, তার জন্য দলীয়ভাবে শাস্তিপূর্বক এবং প্রশাসনিকভাবে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। এটা আমরা, এবং পাশাপাশি আমাদের আহ, সকলের সোচ্চার থাকতে হবে। এবং আহ, আমরা যতটুকু চেষ্টা করছি এর বিরুদ্ধে কাজ করার জন্য, ইনশাল্লাহ সামনে আরো বেশি কাজ করব। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আহ, ধন্যবাদ টিপু ভাই। এবং দেখা গেছে ওই যে বললাম, ব্যক্তি, এরকম ব্যক্তি যারা, আমরা তো আসলে দেখা গেছে সবকিছু, এত বড় একটা বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আহ, মানে একটা অনেক বড় একটা সংগঠন, যার দীর্ঘদিন যাবৎ যার নেতাকর্মী, তার এর অনেক প্রচুর পরিমাণে বেশি নেতাকর্মী, এর কারণে বিভিন্নভাবে অনুপ্রবেশকারী চলে আসে। এবং বিশেষ করে বেশিরভাগ অপরাধ সংগঠিত হয় এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে। ধন্যবাদ টিপু ভাই। তো আমি একটু সাদেক হাসান ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, যতটুকু আমি জানি আপনি এখন বর্তমানে চিটাগাং এ অবস্থান করছেন। তো আমি যদি আপনাদের চট্টগ্রাম পোর্টের কথা বলি, সেক্ষেত্রে আমাদের এই পোর্ট দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানির একটি কার্যক্রম পরিচালনা হয়। তো সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম পোর্টের একটি চিত্র হচ্ছে, সেটি হচ্ছে আমি যখন কোনো কিছু ইম্পোর্ট করছি বাইরে থেকে, হতে পারে সেটা গাড়ি, হতে পারে সেটা অন্য কোনো পণ্য, দেখা যাচ্ছে আমার সবকিছু ঠিক আছে, আমার ট্যাক্স পেপার ওকে, আমার শিপিং পেপার ওকে, এভরিথিং ওকে, বাট আমার প্রোডাক্টটি আমি পাচ্ছি না। বা আমি যদি কোনো গাড়ি ইম্পোর্ট করি, আমি গাড়িটি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে সব পেপারস ক্লিয়ার করে সাবমিট করার পর আমি গাড়িটি নিতে পারছি না, কোনো না কোনো কারণে সেখানে একটি বাধা আসছে। সেটি, সেই ব্যাপারটি হলো, কিছু টাকা খরচ করলে আমি খুব সহজে গাড়িটি পেয়ে যাচ্ছি, টাকা খরচ করার আগ পর্যন্ত আমি আমার গাড়ি বা আমি কোনো পণ্য সব পেপার সাবমিট করার পরে ওকে থাকার পরে পাচ্ছি না। সেই সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আহ, ধন্যবাদ। না দেখেন, আজকে প্রসঙ্গত চক্র এবং সিন্ডিকেট,
এই বিষয়তে অ্যাকচুয়ালি এটা বিশদ ব্যাখ্যা দিতে হবে আমাকে, তো ওগুলো তো অনেক পিছনের ব্যাপার। আপনি যদি আমাকে প্রবাস নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সহজেই উত্তর দিতে পারবো বলে আমি মনে করি। কারণ আপনার যে বন্দরের যে বিষয়টা ওটা তো অভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ বিষয়, সেই ক্ষেত্রে আমাকে আমি আপনাকে বলতে পারি সেই বিষয়ে আমি স্টাডি করি নাই। কারণ এটা যদি আপনাকে বলতে গেলে আমাকে বিশদ ব্যাখ্যা দিতে হবে, তার জন্য আমার প্রিপারেশন দরকার। তা আপনি যদি আমাকে, আমি যেহেতু প্রবাসে থাকি, আমি বাংলাদেশ সামাজিক কুমার শাখার প্রতিনিধিত্ব করি, তো আমি প্রবাস নিয়ে কোনো সমস্যা কিংবা যদিও বা সেটা আজকের প্রাসঙ্গিক নয়, যেহেতু আমরা আজকে লাইভে চলে আসছি, যদি আপনি আমাকে প্রবাস নিয়ে বা প্রবাসের যারা প্রবাসী আছে তাদের সমাধান কিংবা বর্তমান পাসপোর্ট সমস্যা, ধন্যবাদ অন্যান্য সাদিক বিভিন্ন ভাই। সমস্যা দেশে, আপনি এই বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আর জি বন্দরের ধন্যবাদ। বিষয়টা সেটা অনেকটা প্রশ্নটা কিন্তু অন্য ক্ষেত্রে যায় আর কি। তো আমাকে এটা জি ব্যাখ্যা দিতে গেলে আমাকে আরো বিশেষ স্টাডি করতে হবে এটা নিয়ে। জি তো ধন্যবাদ এটার সাদিক জন্য ভাই। আমি অবশ্যই প্রস্তুত নয়, মাফ করবেন। জি তো আমি একটু কাজী ভাইয়ের কাছে যাচ্ছি। কাজী ভাই, আপনি এখন ওমানে অবস্থান করছেন, তো আমাদের ওমান বাংলাদেশ হাই কমিশনের অবস্থানটা যদি একটু বলতেন। আসলে আমি জয়কে বলছি, আমি সেম এই প্রশ্নটা আমি সাদেক ভাইকে আমার করার অনেক ইচ্ছা ছিল। তো আমি আসলে ব্যক্তিগতভাবে অনেকভাবে চেষ্টা করছি অনেকদিন করার জন্য, আসলে আমি করতে পারি নাই। যেহেতু সাদেক ভাই মেইন সিটিতে থাকে, তো আমরা শাখা ইয়েতে থাকি। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সাদেক ভাইকে বলছি যেন ওনাদের সাথে, হাই কমিশনারের সাথে একটা বাংলাদেশ দূতাবাসের সাথে একটা সম্পর্ক আমি যতটুকু জানি ওনাদের সাথে আছে। তো সেই হিসেবে যদি সাদেক ভাই যদি আমার এই এই প্রশ্নটা যদি আপনি আনসার দেন তাহলে খুশি হব। সাদেক ভাই, যে প্রশ্নটা কি ছিল যদি আরেকবার করেন প্লিজ। সাদেক প্রশ্নটা ভাই, জয় করো। বর্তমানে ওমানে বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রমটা যদি একটু বলতেন। না, ধন্যবাদ। এটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করছেন, অত্যন্ত সুন্দর। না, বর্তমান তো আমি এই যে আপনার এই করোনা কালে, করোনাময় মুহূর্তে আপনার এই বৈশ্বিক এই সমস্যা, এটা তো সব ক্ষেত্রে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, অনেক আমি প্রবাসীদের কথা আপনাকে তুলে ধরি, তারপর ভূমিকাটা আসবে এম্বাসি কি করছে বা না করছে। এখন অনেকেই বাংলাদেশের এখানে ওমান ওমানে বসবাস করছেন অবৈধভাবে। মানে তারা ওখানে ওদের কাজ কাম নাই, এই বৈশ্বিক মহামারীতে আপনারা নিশ্চয়ই জানেন সবার বেকার দিন দিন, মানে ওখানে খাবারটা ওরা পাচ্ছে না, তো ওরা দেশে আসতে চাচ্ছে। তো তো এক্ষেত্রে এম্বাসির যেটা ছিল, উদ্যোগ ছিল এম্বাসি আপনার যারা প্রবাসী আছে, মানে যারা অবৈধ প্রবাসী আছে ওখানে কাজ কাজ পাচ্ছে না, না খেয়ে দিন কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে এম্বাসি একটা উদ্যোগ নিয়েছেন। এম্বাসি বলতে বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস মাস্কেট থেকে ওমান সরকার, মানে ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন কূটনৈতিক মহলের মাধ্যমে বারবার আবেদন জানিয়েছেন যারা ওখানে অবৈধ বাংলাদেশিরা আছেন তাদেরকে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য এবং বিনা জরিমানায় যাতে দেশে প্রেরণ করা হয় সেটা বারবার ওনারা আবেদন জানিয়েছেন। আহ, আ- আপনি নিশ্চয়ই জানবেন যে অনেকে এক্ষেত্রে প্রতারণার শিকার হয়, মানে বিভিন্ন বিভিন্ন মহল, বিভিন্ন আহ, সংগঠন থেকে বিভিন্ন বিভিন্ন ব্যক্তি কুচক্র বা অনেক প্রলোভন দেখিয়ে, মানে দেশে পাঠিয়ে দেওয়া হবে, প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। সেই ক্ষেত্রে এম্বাসি থেকে একটা আপনার কঠোর বিবৃতি দেওয়া হয়েছে যে কি এখন সেটা এরকম কোনো ঘোষণা ওমান সরকার থেকে আসে নাই। এবং বাংলাদেশ দূতাবাস মাস্কেট সবসময় ওমান সরকারের সাথে যে এই বিষয়ে আলোচনা করে যাচ্ছেন। যখনই ওরা সাধারণ ক্ষমা ঘোষণা করবে, যখনই ওরা আপনার বিনা জরিমানায় দেশে আসার সুযোগ দিবে, তখনই বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ দূতাবাস সেটা বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে সকলকে অভিহিত করবেন। সেটা আমি বাংলাদেশ দূতাবাসের বরাদ দিয়ে আমি জানতে পারছি। তো আমি সকলকেই বলবো যে আপনারা আপনারা ওখানে যারাই আছেন, আপনারা দূতাবাসের যে সবসময় একটা বাংলাদেশ দূতাবাস থেকে একটা ব্রিফিং দেওয়া হয়, একটা নোটিশ দেওয়া হয় প্রতি মাস পর পর একবার একবার। আপনারা এই ব্রিফিংটা ফলো করেন, তাহলে আপনারা কোনো ভোগান্তিতে পড়বেন না বলে আমি আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ সাদেক হাসান ভাই। তো আমি একটু কাজী ভাইয়ের কাছে যাচ্ছি। কাজী ভাই, আসলে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা হচ্ছে
অনেকে করোনা জি কাজী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আমাদের বর্তমান অবস্থাটা হচ্ছে অনেকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে না টেস্ট করানোর জন্য। আবার অনেকে করোনা নেগেটিভ কিন্তু অসুস্থ, সে ভয়ে হাসপাতালে যাচ্ছে না, কারণ হয়তো তাকে ভর্তি করাবে না বা সে ভর্তি হতে পারবে না, বা ভর্তি হলেও তাকে হয়তো করোনা পজিটিভ বলা হবে। এই কারণে অনেকে হাসপাতালে যাচ্ছে, অনেকে যাচ্ছে না। কিন্তু এই বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে হাসপাতালে একটি চক্র কাজ করছে। সেটি হচ্ছে তারা কিছু পেশেন্টকে, যারা অসুস্থ তাদেরকে বলছে যে আমরা আপনাদেরকে কোনো হ্যারাসমেন্ট ছাড়াই অ্যাডমিট করিয়ে দিব, আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট পাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। আসলে এটি বর্তমানে বাংলাদেশের যারা আছেন তাদের জন্য কতটুকু ক্ষতিকর? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি বিগত কয়েকদিন যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে মানে ৫-৬ হাজার টাকার বিনিময়ে মানে সার্টিফিকেট দেওয়া হয়, যেটা আসলে মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো আসলে এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এটা যদি অসুস্থতা বোধ করি, আমি আগে নিজে সচেতন হতে হবে। যেহেতু আমি যদি সচেতন হই, আমি যদি নিরাপদ থাকি, তাহলে আমার পরিবার নিরাপদ থাকবে। এখন আমি যদি যেসব জায়গায় সরকার অনুমোদিত, যে এসব জায়গায় করোনা টেস্ট করার অনুমোদন দেওয়া হয়েছে বা যেখানে করা হয়, আমি যদি সেই জায়গায় যদি যাই, তো আমি যদি নিজে সচেতন থেকে যদি আমার রিপোর্টটা যদি আমি করে ফেলি, তাহলে এখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। এখন আমি যদি ভাই ভাই হিসাবে যাই যে আমি অমুককে দিলাম, অমুকে আমাকে করে আনে দিবে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা সিন্ডিকেটের ক্ষেত্রে পড়ে। তো আমি এক্ষেত্রে বলতে চাচ্ছি যে এটাই, যে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি সচেতন থাকি, তাহলে এই জিনিসটা অন্য ক্ষেত্রে যাবে না। ধন্যবাদ কাজী ভাই। তো আমি একটু টিপু টিপু সুলতান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ ভাই, আসলে আমি যদি টিপু ভাই, আপনিও বললেন, কাজী ভাইও বললো, সাদেক হাসান ভাইও আমাদের সেম কথাই আপনারা বললেন যে আমাদের জনগণকে সচেতন থাকতে হবে। আমি মানলাম আপনাদের কথা সঠিক, আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমি যদি বলি যে আসলে ভাই, আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতেই প্রত্যেকটি হাসপাতালে একটি থেকে এর অধিক সিন্ডিকেট কাজ করে। আসলে যেহেতু গভর্নমেন্ট হসপিটাল, সেক্ষেত্রে আমরা বা আমাদের গভর্নমেন্ট কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই জন্য গভর্নমেন্ট কেন গভর্নমেন্টের আন্ডারে সব কাজ করতে পারছে না, কেন ট্রিটমেন্ট দিতে পারছে না? যদি এই ব্যাপারে ভাই কিছু বলতেন। জি, ধন্যবাদ ভাই। আসলে আমাদের যেমন বর্তমান পরিস্থিতি এবং করোনা চিকিৎসার ব্যাপার নিয়ে যে ব্যাপারটা বললেন, বা সিন্ডিকেট বলেন, আর চিকিৎসা জনিত যে ব্যাপার, আসলে গভর্নমেন্ট চিকিৎসা দিতে পারছে না বা এরকম তো আসলে ওইভাবে দেখছি না বিষয়টা। তবে আমি আমার নারায়ণগঞ্জের ব্যাপারটা নিয়ে আমি একটু বলি। আমাদের নারায়ণগঞ্জের জননেতা এ.কে.এম. শামীম ওসমান, আহ, উনি হস্তক্ষেপ করার পরে যেমন নারায়ণগঞ্জে খানপুর হসপিটালে করোনা চিকিৎসার জন্য আহ, হসপিটালটাকে তৈরি করা হয়েছে। তৈরি করা হওয়ার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এক রিলেটিভের জন্য আমাকে সে যোগাযোগ করেছিল যে সে করোনা আক্রান্ত, মানে করোনা আক্রান্ত সন্দেহ করছে। তো সেই ব্যাপারে যেমন যোগাযোগ করেছিল, তো আমি তাকে প্রথমত জরুরি হটলাইন নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দিয়েছি। তো সে সেখান থেকে হটলাইন নাম্বারে কল করে তার নাম রেজিস্ট্রেশন করে তারপরে করার পরে তারপরে তার মোবাইলে এসএমএস আসছে। এসএমএস আসার পরে তারপরে আপনার তাকে চিকিৎসার জন্য মানে তাকে নমুনা পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। সে ওইখানে নমুনা পরীক্ষা দেওয়ার পরে তারপরে তার টেস্ট রিপোর্ট আসছে। যদিও তার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসছে। তো এইরকমই যেমন আমার আপন মামার কথাই বলি, উনিও অসুস্থ ছিল, ওনারও সেম। উনি যোগাযোগ করে কিভাবে কি করতে হবে। তো আমি যেমন আমার মামাকেও সেই নাম্বার, জরুরি নাম্বার দিয়ে দিয়েছি।
এবং দেওয়ার পরে উনিও কল করার পরে তারপরে ওনাকে যেমন বিকেল বেলা উনি লাইন পায়, লাইনটা একটু বিজি থাকে কারণ অনেকেই কল করে, অনেক মানুষ আছে যারা দেখা গেছে আপনার আক্রান্ত না, কিন্তু তারপরেও আপনার ওনারা মানে কল করছে বা ওনার টেস্ট করাতে চায়, এরকম অনেকেই আছে, সবাই যে তা না, কিন্তু বিজি থাকার পরেও আমার মামা উনি লাইন পেয়েছে, পাওয়ার পরে ওনাকে যেমন নমুনা পরীক্ষা দিতে বলা হয়েছে, তা আমি গিয়েছিলাম সেখানে নিজেও। আমি যাওয়ার পরে সেখানে সবাই সিরিয়াল ধরে নমুনা দিচ্ছে, নমুনা দিয়ে তারপরে তার রিপোর্টটা যেমন মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, সবকিছুই আমাদের এখানে স্বাভাবিক এবং সিন্ডিকেট ব্যতীত কাজ চলছে, সবাই কাজ করতেছে। তো হয়তোবা কিছু কিছু জায়গায় আসলে কি, সারা দেশে যখন একটা কাজ হয়, সারা দেশে আপনার মোটামুটি 600টি মানে 60টির মতো আপনার 60টির মতো জায়গায় এরকম চলছে, পরীক্ষা করা চলছে, এবং আহ, অনেক হসপিটাল, সরকারি হসপিটাল আছে সব জায়গায়, যেগুলোতে করোনা চিকিৎসা চলছে বা করোনার নমুনা নেওয়া হচ্ছে, সেই সব জায়গায় আসলে আপনার এত জায়গার মধ্যে দুই একটা জায়গায় বা কিছু কিছু জায়গায় আপনার কিছু অসাধু কর্মকর্তা আছে। অসাধু কর্মকর্তার কারণে তারা হয়তোবা সিন্ডিকেট করে, বা কিছু আপনার দেখা গেছে আপনার সাধারণ কিছু বাইরের মানুষ, ব্রোকার বা দালাল যারা বললে, তারা একটা আপনার চক্র এটা আছে। কিন্তু আসলে বর্তমানে আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মাধ্যম দিয়েছে, যোগাযোগ করার জন্য যে মাধ্যম দিয়েছে, জরুরি নাম্বার, এবং সেই মাধ্যম ডিজিটাল বাংলাদেশের যেই কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যমে যদি একজন সচেতন নাগরিক হিসেবে অন্য কারো হাত না ধরে তারা যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই আমার মতে সিন্ডিকেটের বাইরে তাদের এই ভর্তি হওয়া থেকে শুরু করে এবং নমুনা পরীক্ষা বা করোনা টেস্ট করা, নমুনা দেওয়া, সবকিছুই সিন্ডিকেটের বাইরে করা সম্ভব, ধন্যবাদ শুধুমাত্র তারা টুকু ভাই। যদি সচেতন টুকু ভাই, ভাবে আপনাকে এবং সেই অসংখ্য ধন্যবাদ। নাম্বারের মাধ্যমে। জি, আমি আরেকটু আরেকটু বলি, শেষ করি, আরেকটু শেষ করি। আপনার সেই নাম্বারের মাধ্যমে আপনি বলতে পারেন যে প্রতিটাই বলতেছি যে জনগণের সচেতনতা, আসলে জনগণের সচেতনতা এই কারণে বলতেছি যে আসলে কিন্তু আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে দেশে, আমাদের মতো দেশে জনগণকে করোনা কালে তাদের লকডাউনে থাকার জন্য বলার পরেও তাদের যে কতটা কষ্টসাধ্য, তাদের বাসায় রাখার জন্য কষ্টসাধ্য, তাদের বাসায় রাখা যাচ্ছে না, এবং আপনার লকডাউন দেওয়ার পরে অনেকে কক্সবাজার চলে গেছে ঘুরতে, ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যখন বন্ধ দিল তারা ঘুরতে চলে গেছে এক এক জায়গায়। তো আসলে কিন্তু আমরা ওইভাবে আমরা সচেতন না। তো সচেতন না, তারপরেও কিছু কিছু মানুষ তো অবশ্যই আছে সিন্ডিকেট যারা কাজ করছে, তো তাদের বিরুদ্ধে সরকার অবস্থান নিচ্ছে, অবস্থান বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সেটার পাশাপাশি কিছু কিছু জায়গায় এমন হচ্ছে, সেই বিষয়ে আমরা যদি আসলে ওইভাবে সচেতনতা তৈরি করি, তাহলে সেটাও আস্তে আস্তে চলে যাবে, সেটা থাকবে না। এবং এটা আমার আত্মবিশ্বাস যে আমরা যদি সবাই প্রশাসনকে এবং সরকারকে আমরা যদি সহায়তা করি, তাহলে এই ধরনের সমস্যা হবে না। যেমন আমি আমার নারায়ণগঞ্জের উদাহরণটা দিলাম, নারায়ণগঞ্জে খানপুরে যে উদাহরণটা দিলাম, সেখানে আপনি নিজে যদি যান, নিজে সরাসরি সচক্ষে দেখেন, তাহলে সবাই দেখবেন আপনি খুব সুন্দরভাবে তারা সবকিছু করতে পারছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আপনি বললেন সরকারি মানে চিকিৎসা দিতে পারছে না, ব্যাপারটা কিন্তু এরকম, চিকিৎসা দিতে পারছে না আসলে। আহ, অনেক ক্ষেত্রে আপনার যেটা হয় যে প্রথম দিকেই যদি করোনা টেস্ট করা না থাকে, যেমন আমি খানপুর হসপিটালের কথা বলি, আমি যখন কথা বলেছিলাম কর্মকর্তার সাথে, তখন সে বলেছে যদি রোগীর অবস্থা খুব বেশি খারাপ হয়, তাহলে আমরা খুব বেশি খারাপ হলে আমরা তাকে ভর্তি নিয়ে নিব, এবং যদি নর্মাল সিচুয়েশন হয়, তার যদি দেখা গেছে করোনা পজিটিভ হয় কিন্তু তার অবস্থা নর্মাল, তাহলে সে বাসায় থাকলেই ভালো, বাসায়, কারণ বাসায় অন্য আরো 8-10টা রোগীর সাথে, যেমন দেখা গেছে অনেক ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, ভর্তি নিচ্ছে না, আসলে ভর্তি নিচ্ছে না, তার তো করোনা পজিটিভ না, তাহলে ভর্তি কিভাবে নিবে? কারণ করোনা পজিটিভ না হয়ে যদি সে অসুস্থ হয়, তাহলে তাকে যদি ভর্তি করে, তাহলে তো ওই করোনা অন্যান্য করোনা রোগীদের সাথে থেকে সেও আক্রান্ত হতে পারে, সে আক্রান্ত না থাকার পরেও আক্রান্ত হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে করোনা পজিটিভ না, কিন্তু তারপরে জ্বর আছে, ঠান্ডা আছে, সর্দি কাছে কাশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম যে উপসর্গগুলো সেগুলো ফলো করে আমরা যদি ডিজিটাল পদ্ধতিতে যেই জরুরি নাম্বারের মাধ্যমে আমরা যদি টেস্ট করে নেই,
তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভর্তি হওয়া এবং ডাক্তার দেখানো নিয়ে প্রবলেম হবে। ধন্যবাদ টিপু ভাই, আমরা আপনার কাছে ফিরে আসছি। তো আমি একটু কাজী ভাইকে বলতে চাই, কাজী ভাই, দুর্যোগ আর দুর্নীতি একসাথে আসে। তো সেই ক্ষেত্রে টিপু ভাই বারবার বলছেন আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, আপনিও বলছেন, সাদেক ভাই বলছে। তো আমি যে কথাটি বললাম, দুর্যোগ আর দুর্নীতি একসাথে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই করোনার কান্ট্রি লগ্নে এই সময়ে আসলে দুর্নীতি কি জনগণ করেছে, বা জনগণ দুর্নীতির সাথে জড়িত ছিল? আসলে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে দেখেন, আমরা জননেত্রী শেখ হাসিনার অধীনে আমরা যে ত্রাণ কাজগুলা করতে পারছি, সেটা ছাত্রলীগ হোক, সেটা যুবলীগ হোক, স্বেচ্ছাসেবক লীগ হোক, যে লীগ হোক, দেখো আপনি একটা জিনিস দেখতে পাবেন যে, একটা বলতে চাচ্ছি এটাই যে একগুচ্ছ ধানের ভিতরে দুই একটা ভুসি কিন্তু থাকে, এটা আপনারা সবাই কিন্তু জানেন। তো প্রত্যেকটা জেলায় আপনি এই করোনা লগ্নে আপনি দেখেন, জনগণ বলে, পাবলিক বলে, সরকার বলে, সবাই তো আমরা একই জায়গা থেকে। তো করোনা লগ্নে অনেক প্রতিনিধি, জনপ্রতিনিধি, চট্টগ্রামের বলেন, ফেনীর বলেন, নারায়ণগঞ্জ বলেন, বাংলাদেশের আদার যে কোনো জেলার বলেন, সবাই সবার অবস্থান থেকে, আমি যতটুকু বিশ্বাস করি আর আমি যতটুকু দেখছি, সবাই সবার অবস্থান থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, সবাই সবার অবস্থান থেকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু দুর্নীতিবাজ লোক সরকারের আসলে ভাবমূর্তি, আমরা এই চিত্রে আসলে করোনার সময় ত্রাণ কার্যক্রমের চিত্রে আসলে আমরা জনগণকে দুর্নীতি করতে দেখিনি। জনগণ সচেতন হ্যাঁ, ছিল, দুর্নীতি করেছে জনগণ আপনাদের দলীয় জনগণ অবশ্যই, হ্যাঁ, নেতা কর্মীরা। হ্যাঁ, নেতা কর্মীরা, জনগণ তো অবশ্যই সচেতন ছিল। তো আমরা যদি প্রত্যেকের জায়গায় দেখেন, আমরা যেহেতু আমার ইউনিয়নের কথা বলতেছি, আমার ইউনিয়নের চেয়ারম্যানের কথা যদি আমি বলি, তো যখন ত্রাণগুলো আসলো, তো ত্রাণগুলো আসার পরে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকটা নেতা কর্মীকে নিয়ে উনি কিন্তু মিটিং করছে। মিটিং করার পরে প্রত্যেকটা গ্রামে এবং কি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কে ত্রাণ পাবে, কে ত্রাণ পাওয়ার যোগ্য, কে অসহায়ত্ব, নিম্নবিত্ত, সবাই একটা লিস্ট করা হয়েছিল। লিস্ট করার পরে সবার ঘরে ঘরে গিয়ে উনি কিন্তু ত্রাণ কার্যক্রম করছে। তো এরকম ভাবে যদি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জেলা, যদি প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন থাকি, তো তাহলে দুর্নীতি করার এখানে প্রশ্নই আসে না। আর সিন্ডিকেটের কথা যেটা বলবো, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, সেটা জেলা পর্যায়ে হোক, সেটা বিভাগ পর্যায়ে হোক, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, তাহলে সেটা হওয়ার প্রশ্ন আসে না। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ভাই। তো আমি একটু সাদেক ভাইয়ের কাছে যাব। সাদেক ভাই, আমাদের টিপু সুলতান ভাই এবং কাজী ভাই দুজনের মতামত হচ্ছে আমাদের জনগণকে সচেতন থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি সাদেক ভাই, আমি একজন জনগণ, যদি আমি আমার দিক থেকে বলি যে আমি একজন জনগণ হিসাবে সরকারি একটি হাসপাতালে গিয়ে যখন দেখলাম যে 50 টাকা বা 100 টাকার বিনিময়ে আমি আমার যে সিরিয়াল নাম্বারটি ধরেন 1000, সেখান থেকে আমি 10-এ চলে যেতে পারছি 100 বা 200 টাকার বিনিময়ে। তো একজন বা দুজন সচেতন থাকলো, বা একজন বা দুজন সচেতন, সেক্ষেত্রে যখন 10 জন থাকবে, 10 জন একই চিত্র দেখবে, তারা কিন্তু সচেতন থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের জনগণের চেয়ে আমাদের বা আপনাদের দলীয় সরকারের বা আমাদের সরকারের পদক্ষেপটা খুবই কঠোর নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতি অনুযায়ী। দেখেন, আপনি যেটা বলছেন, আমি প্রথমে সব ক্ষেত্রেই কিন্তু আপনার জনগণের সচেতনতাতে এটা চলে আসে। এটাই, আপনি জনগণ যদি সচেতন থাকে তাহলে কোনো মহলে দুর্নীতি করার তেমন সুযোগটা পায় না, এটা কিন্তু আপনার বাস্তব সত্য। কারণ আমি আপনাকে বলি, সচেতন বলতে কি, মনে করেন জীবনের তাগিদে সবাইকে তো বের হতে হচ্ছে, তাই না? সবাইকে আপনার সে করোনা তো এটা মাত্র সামান্য সর্দি কাশি, এটার বিভিন্ন সিমটম থাকে। এখন সর্দি কাশি হলে সবাই করোনা, সেটা ধারণা করে নিচ্ছে যে ওর করোনা হয়েছে নাকি, ওকে টেস্ট করানো দরকার। কিন্তু এর আগে যে আমাদের যেটা ব্যক্তিগত সচেতনতা যে দরকার, আমি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, মানে জনগণকে সচেতন করার জন্য প্রথমেই কিন্তু ওটাই কিন্তু আছে, সচেতনতাটা আপনাকে আগে বাড়াতে হবে। তেমনটা কি, যেমন ধরেন আপনাকে সরকার তো ব্যবস্থা নিচ্ছে, লকডাউন দিচ্ছে, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে,
বিভিন্ন জায়গায় মনিটরিং সেল গঠন করছে। হ্যাঁ, অসাধু কিছু ব্যক্তি, কিছু স্বার্থান্বেষী মহল সেটা বর্তমান পরিস্থিতিটাকে মেইন করে, বর্তমান পরিস্থিতিটাকে পুঁজি করে অনেকে ফায়দা লুটতে। তবে সেটা যদি নিজেরা যদি নিজেদের কাছ থেকে সচেতন থাকে তাহলে সেটা কখনো সম্ভব না। যেমন ধরেন কাজী ভাই, টিপু সুলতান ভাই বলেছেন যেটা, সবাই মনে করেন আমরা হসপিটালে যাচ্ছি, যে হসপিটালে অনেক করোনা রোগী নিচ্ছে না। কিন্তু কেন নিচ্ছে না? নিচ্ছে না যে একটাই কারণ, আমাদের এটা অবশ্যই সরকারের দেখা উচিত যে মানে আপনার ম্যাজিস্ট্রেট, আপনার যারা ভুক্ত অধিকার আইন যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের মাধ্যমে আমি মনে করি অন্তত সপ্তাহে একবার করে, আমি চট্টগ্রামের কথা বলি, সপ্তাহে একবার করে হলো প্রত্যেক মেডিকেল আপনার অভিযান চালানো দরকার যে কোনো করোনা রোগী মেডিকেল থেকে ফেরত যাচ্ছে কিনা। যদি ফেরত যায় তাহলে সেটা ম্যাজিস্ট্রেটে ওই মুহূর্তে ওখানে ব্যবস্থা নেওয়া দরকার, এবং প্রয়োজনে ওই মেডিকেলকে সে সিলগালা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সচেতনতার বিষয়ে যদি আসি, সেটা হচ্ছে আপনার মানে আমি জনগণ হিসেবে আমি সরকারকে কতটুকু হেল্প করতেছি। দেখেন, আপনি আপনি আপনার পরিবার বলেন, আপনার গ্রাম বলেন, আপনার ইউনিয়ন বলেন, আপনার থানা বলেন, আপনার জেলা বলেন এবং আপনার দেশ বলেন, প্রত্যেক ব্যক্তি যার যার স্থান, যার যার স্ব স্থান থেকে যদি ওর নিজের দায়িত্বটা যদি ও পালন করে তাহলে কোনো সমস্যা, কোনো সিন্ডিকেট বা কোনো কিছুই মাথা নাড়া দিয়ে উঠতে পারে না। কেমন? যেমন আপনি যদি আপনার স্থান থেকে আপনার দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে সেটাই হচ্ছে আপনার সরকারকে হেল্প করা, দেশকে মানে একটা কথা আছে যে আপনি নিজে সেফ থাকেন, দেশকে সেফ রাখেন। আমি সচেতনতার কথাই ওখানে আছি, নিজে সেফটি ভাবে থাকবেন, বের না হওয়া। আপনি যদি আপনার স্থান থেকে যদি আপনি বসে, আমি একটু টিপু সুলতান ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আসলে আমাদের জনগণকে সচেতন হতেই হবে, চক্রবাদ সিন্ডিকেটকে এড়িয়ে চলতে হবে। এটি যেমন সত্য, তেমনি সত্য হচ্ছে যে আমরা শত চেষ্টা করলেও আমরা চক্রবাদ সিন্ডিকেটকে এড়িয়ে চলতে পারবো না। কারণ আমি যদি আপনাকে বলি, আসলে যারা দুর্নীতি করছে, বড় বড়, আমি তাদের নাম বলবো না, যারা বড় বড় পর্যায়ে দুর্নীতি করছেন, যারা বড় বড় ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংককে দেউলিয়া করে দিচ্ছে এবং তিনি অন্য ব্যাংক থেকে আবার লোন নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে জনগণ যতই সচেতন থাকুক, যদি আপনাদের সরকারি কর্মকর্তা দুর্নীতি করে সেক্ষেত্রে আসলে আমরা আলটিমেটামলি জনগণই ক্ষতিগ্রস্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের বা দলীয় সরকার বা আপনাদের সংগঠনে আসলে পদক্ষেপটা কেমন থাকা উচিত? জি ভাই, ধন্যবাদ। আমি যেমন আপনার এই কথা প্রসঙ্গে আসার আগে আপনার যেমন আরেকটা কথা প্রসঙ্গে মানে আমি একটু বলে নেই। যে ব্যাপারটা হচ্ছে ওই যে আপনি বললেন যে সরকারি হসপিটালে 100 টাকার বিনিময়ে বা 50 টাকার বিনিময়ে সিরিয়াল আগে যদি চলে যায়, যেমন আমি এক্সাম্পল হিসেবে আমাদের নারায়ণগঞ্জের খানপুর হসপিটালকে বলেছিলাম। তো সেখানে যেমন আমি গিয়ে যেটা দেখেছি, আপনার যারা ফোনে সিরিয়াল দিচ্ছে তাদের সিরিয়ালটা আপনার যেমন দেয়ালে টানানো দেওয়া আছে, সিরিয়াল এক থেকে আপনার মানে যতজনই হোক, 100 150 বা যাই হোক, একটা সিরিয়াল দেয়ালে টানানো আছে এবং সবাই সবার ব্যক্তিগত সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে যে এই নাম্বার। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখা গেছে আমরা সিরিয়ালে যদি আমরা সচেতন থাকি যে কাউকে আগে যেতে দিব না, করতে দিব না, ভিতর থেকে কাউকে যেতে দিব না, সেই ক্ষেত্রে তাহলে তো দেখা গেছে আমার সিরিয়াল নাম্বারটা আমি জানি, আমার সিরিয়াল নাম্বারের আগে কেউ যেতে পারবে না। হ্যাঁ, তারপরেও আমি তো ওই যে আপনারা বললেন যে জনগণকে সচেতন থাকার কথা বলতেছি, অন্য কিছু বলছি না। যে আসলে তারপরেও আমি বলবো যে অসাধু কর্মকর্তা তো আছেই। কারণ কি, আমি এটা আগেই বলেছি যে ব্যক্তি এবং দল, আহ, যে যে একজন আপনার মানে যে দুর্নীতিবাজ, তার কথা আমি বলবো যে সে আসলে কোনো দল বা দেশের বা দেশের না, দল বা দেশের না। কারণ কি, সে আহ, যে দুর্নীতি করে সে কখনো দেশের জন্য বা নিজের দলের জন্য কখনো চিন্তা করে না। সে শুধুমাত্র নিজের ব্যক্তি মানে নিজের ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। তাহলে যেহেতু ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে, তাহলে তার আসলে কোনো মানে দল নেই, সে দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ মানে একমাত্র শুধুমাত্র দুর্নীতিবাজ, তার কোনো দল বা তার দেশের জন্য কোনো কিছুই এছাড়া বাকি যেটা বলতে বললেন যে আসলে সব জায়গাতেই সিন্ডিকেটের মাধ্যমে বা মানে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। তো আসলে সরকারি কর্মকর্তা সেও কিন্তু আলাদা একজন ব্যক্তি। তো সে যে আসলে
আমাদের দলীয় ভাবে যখন জননেত্রী শেখ হাসিনা বা সরকার প্রধান দেশনেত্রী শেখ হাসিনার কাছে এই ধরনের দুর্নীতি কোনো কিছু সামনে চলে এসেছে, বা উনি নিজেই কিন্তু আসলে মানে সামনে চলে এসেছে, উনি তার শাস্তি প্রদান করেছেন। এবং এমনকি করোনা কালে যারা দুর্নীতি করেছে বা যারা ত্রাণ নিয়ে দুর্নীতি করেছে, ত্রাণ সকল জনপ্রতিনিধি দেশের মাঝে 100 জনের মধ্যে আপনি যদি 100 জন ধরেন, 100 জনের মধ্যে 98 জনই ভালো কাজ করেছে, নিজস্ব ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছে। কিন্তু হয়তোবা 2 জন খারাপ কাজ করেছে, 2% লোক বা অল্প কিছু সংখ্যক গুটি কয়েক লোক যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করেছে, তাদের কিন্তু সাজার ব্যবস্থা করা হয়েছে। যারা কয়েকজন ইউপি সদস্য ছিল, তাদেরকে ইউপি সদস্য থেকে সাথে সাথে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্য মামলা দায়ের করা হয়েছে, তাদের সাজার ব্যবস্থা করা হয়েছে, এবং সেগুলো কিছু কিছু মামলা চলছে এবং কিছু কিছু অলরেডি সাজা দেওয়া হয়েছে। তো আসলে তারপরও দুর্নীতি তো কিছু না কিছু আছেই, থেকেই যায়। তো আমাদের বর্তমান দেশছত্র শেখ হাসিনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশছত্র শেখ হাসিনা উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, এবং উনি কিন্তু নিজ দলীয় লোকদের কাউকে ছাড় দেননি। নিজ দলীয় লোকের মাঝে যারা বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতি বা অন্যান্য বিভিন্ন আহ, খারাপ কাজে বা অন্যান্য অন্যায়মূলক কাজে ধন্যবাদ জড়িত টিপু ছিল, ভাই। যারা টিপু ভাই, জড়িত আমরা ছিল, আপনাকে সাবাস দিব। তাদের কিন্তু জি, শাস্তি দেওয়া হয়েছে। টিপু ভাই, আমরা আপনাকে সাবাস দিব। সেক্ষেত্রে আমি একটু কাজী ভাইকে বলতে চাই। কাজী ভাই, আসলে একটা ব্যাপার কাজ করে আমাদের মধ্যে, সেটি হচ্ছে প্রলোভন। যখন একটি প্রলোভন 10 জন জনগণের সামনে দেখানো হয় বা জনগণ সবসময় দেখতে থাকে, আসলে জনগণ আলটিমেটলি অভ্যস্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট কঠোর হতো, আমাদের গভর্নমেন্ট এই সেক্টরের জন্য কাজ করতো, যেন কোনো সেক্টরে কোনো সিন্ডিকেট বা চক্র না থাকে। যদি এই ব্যাপারটা নিয়ে গভর্নমেন্ট কঠোর হতো, সেই ক্ষেত্রে কি আসলে জনগণ একটু ভালো থাকতে পারতো না? আসলে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করছেন। তো আমি ছোট করে বলতে চাচ্ছি, সেটা আমরা বাংলাদেশে যে কোনো সেক্টরে হোক, সেটা হাসপাতাল সেক্টর হোক, সেটা ব্যবসায়িক সেক্টর হোক, যে কোনো সেক্টরে সিন্ডিকেট আছে। তো সেই ক্ষেত্রে আমি সরকারের পক্ষ থেকে যতটুকু বলবো, আমি যদি আমার নিজের অবস্থান থেকে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ক্রান্তি লগ্নে কিন্তু যতগুলো সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন সেটা কিন্তু একাই গ্রহণ করেছেন, ওনার দিকে কিন্তু সবাই চেয়েছিল। তো আমরা যদি সবাই একজনের উপরে যদি ভরসা করে থাকি সব সময়, তাহলে সেটা কিছু হবে না। ধরুন আমি আমার জেলা পর্যায়ে যদি আমি আমার জায়গা থেকে যদি আমি সিন্ডিকেট বলি বা সচেতনতা বলি, যেটাই বলি, সেক্ষেত্রে যদি আমি আমার জায়গা থেকে যদি কাজ করি, তাহলে আমি সেইভাবে আগাইতে পারবো, সেইভাবে আমি সরকারকে হেল্প করতে পারবো। সেটা বাজার সিন্ডিকেট হোক, সেটা হাসপাতাল সিন্ডিকেট হোক, সেটা যে কোনো সিন্ডিকেট হোক, সেটা ভেঙে ফেলা কোনো বড় বিষয় আমার কাছে মনে হয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি একজনের উপরে যদি সবসময় আপনি ভরসা করে থাকেন, তাহলে ভাই সেটা তো আর হয় না। আপনার নিজেকে আগে ঠিক রাখতে হবে, নিজেকে আগে সচেতন করতে হবে, এটাই। ধন্যবাদ কাজী ভাই। আহ সাদেক ভাই, আপনার কাছে আমার একটি কথা হচ্ছে, সেটি হচ্ছে কাজী ভাই মাত্রই বললো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাই সবকিছু দেখতে হয়। তাহলে ওনার চারপাশে এত মন্ত্রণালয় বা ওনার চারপাশে এত উপরস্থ কর্মকর্তা, আসলে এদের কাছ থেকে আমরা জনগণ সবসময় ভালো কিছু আশা করি। তো সেক্ষেত্রে যদি তারা ব্যর্থ হন তাদের সিদ্ধান্ত নিতে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে একাই সব সিদ্ধান্ত নিতে হয়, আসলে সেটা আমাদের জনগণের জন্য কতটুকু উপকৃত হবো আমরা, আমাদের কতটুকু জনগণের কাজে আসে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। একজন চাইলে তো সবকিছু করা সম্ভব নয়। মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী তো মাননীয় আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিহাদ, যেটা টিউসন ভাই বলেছেন, জিহাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছেন। উনি কিন্তু ওনার স্থান থেকে যথেষ্ট, আমি এই করোনা কালে ওনার যে পরিশ্রম, যে উদ্যম, যে মেধা দিয়ে উনি কাজ করে যাচ্ছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর সরকারকে তো যার যার স্থান, একজন মনে করেন আমি
যে আমি আপনাকে একটা বিয়ের উদাহরণ দিয়ে বলি। আমি আমি স্টেজে বসে আছি, আমি দুলা, মনে করেন আমার একটা বন্ধু আসলো, তো আমি বললাম, আমি আমার পাশের একজনকে দায়িত্ব দিলাম যে আমার ফ্রেন্ডকে তুমি, বন্ধুটাকে তুমি একটু খাইয়ে দাও ভালো করে, টেবিলে নিয়ে বাইকে খাইয়ে দাও। তো আমি তো স্টেজে বসে আছি, তো এখন সে কি করছে, সে তাকে না খাওয়াই দিয়ে ওদিকে পাঠাই দিছে। কারণ আহ, কিন্তু আমি তো জানি না, সে আমাকে এসে বললো যে আপনার বন্ধুকে ভালো মতো খাওয়াইছি, তাকে খাওয়ানোর পরে পাঠিয়ে দিয়েছি। তো তো আমি ওইটাই বলতে চাচ্ছি, এই যে কাজগুলা মাঠ পর্যায়ে হচ্ছে, এই কাজের ভালো মন্দ এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খান পর্যন্ত পৌঁছতেছে না। সেটা পৌঁছার আগে সেটা মানে এদিকে ফিল্ডে আপনার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে করতেছে মানে দুর্নীতি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাচ্ছে সে কাজটা দুর্নীতি করে না, ভালো কাজ হয়েছে। তাই আমি মনে করি আহ, সবাই যদি মাননীয় প্রধানমন্ত্রীর মতো চিন্তা করেন, সবাই যদি যার যার স্থান থেকে সচেতন থেকে সহযোগিতা করেন, তাহলে দেশের দুর্নীতি কিংবা অনিয়ম হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ সাদেক ভাই। আমরা আমাদের লাইভের একদম শেষ সময় চলে এসেছি। তো আমি শেষ করার আগে টিপু ভাইকে একটি কথা বলতে চাই। টিপু ভাই, সাদেক ভাই যে কথাটি বললো, আমি যদি ওনার কথার প্রেক্ষিতে বলি, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন এবং সবসময়ের জন্য উনি দেশের জন্য কাজ করেন। আমরা জানি উনি দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। তো আমি সাদেক ভাইয়ের কথার প্রেক্ষিতে যদি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের যে দায়িত্বগুলো দিচ্ছেন, ওনারা সঠিকভাবে সেটি পালন করছে না, বা তারাই দুর্নীতিতে জড়িত। তো সেই ক্ষেত্রে আপনি বারবার বললেন জনগণকে সচেতন থাকার জন্য। সেই ক্ষেত্রে যদি আপনাদের জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জড়িত থাকে বা আপনাদের জনপ্রতিনিধিরা দুর্নীতি করে, সেই ক্ষেত্রে আমাদের জনগণ সচেতন থেকে তো আমাদের কোনো লাভ নেই। আর আর আরেকটি বিষয় হচ্ছে টিপু ভাই, সেটি হচ্ছে আসলে আমি হ্যাঁ হ্যাঁ বল। আপনাদের ছাত্রলীগ সংগঠন অনেক বড় একটি সংগঠন। তো সেক্ষেত্রে আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জন্য আমাদের কাঁচা বাজারও সিন্ডিকেট কাজ করে, সব সেক্টরে সিন্ডিকেট কাজ করে। তো সেই ক্ষেত্রে আসলে ছাত্রলীগের পক্ষ থেকে এমন কোনো টিম গঠন করা হয়নি যে সিন্ডিকেটের বিরোধিতা করবে। দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, চাঁদা চোর বিরোধী সিন্ডিকেট তৈরি আসলে আপনারা করেননি, বা আপনারা এরকম কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে ভাই, প্রথমত আমি যেটা বলবো যে আপনি জনপ্রতিনিধিদের যে দুর্নীতির কথা বা যার কথা বললেন, আর এর আগে সাদেক হাসান ভাইয়ের সাথে আমি কিছু অ্যাড করব, যেটা হচ্ছে আপনার আহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি বিভিন্ন ডিসিশন, মানে উনি বিভিন্ন পদক্ষেপ উনি নিজে নিতে পছন্দ করেন। উনি নিজে ওনার পক্ষ থেকে উনি পদক্ষেপ নিতে পছন্দ করেন, উনি জনগণকে জানাতে পছন্দ করেন। এই কারণে বেশিরভাগ ডিসিশন বা মতামত বা যেই পদক্ষেপগুলো আছে সেগুলো ওনার এখান থেকেই বেশি আসে। আর আরেকটা জনপ্রতিনিধিদের যে দুর্নীতির ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা তো আমি আগেই বলেছি যে আপনার যদি ধরেন উদাহরণ হিসেবে আমি জননেতা নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা কে এম শামীম ওসমান এমপি মহোদয়ের কথা যদি বলি, উনি আমাদের নারায়ণগঞ্জে সর্বপ্রথম 1 কোটি টাকার ত্রাণ বিতরণ করেছেন। ওনার পরিবারের জনাব সালমা ওসমান লিপিয়ানকে উনি অনেক পরিবারকে, 3,000 পরিবারকে প্রথমত ত্রাণ বিতরণ করেছিলেন। তারপরে এছাড়াও অনেকবার দিয়েছেন। আমাদের নারায়ণগঞ্জের জননেতা কে এম শামীম ওসমানের সুযোগ্য পুত্র, তরুণ প্রজন্মের অহংকার এ কে এম অয়ন ওসমান ভাই, উনি প্রচুর পরিমাণে ত্রাণ বিতরণ করেছেন এবং ওনার পক্ষে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ আমরাও ত্রাণ বিতরণ করেছি, কীটনাশক ছিটিয়েছি। এবং আসলে এই এই কাজগুলোর মাঝে এরকম প্রতিটা জেলাতে বা প্রতিটা জায়গাতে প্রতিটা আসনে প্রতিনিধিরা কাজ করেছে। তো এর মধ্যে কিছু গুটি কয়েক জনপ্রতিনিধি আছে বা ছিল, যারা ছিল বলবো আমি, আছে বলবো না, ছিল গুটি কয়েক যারা তারা দুর্নীতি কাজ করেছে এবং করার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার জন্য আহ, সেই যেই আইন অনুযায়ী যেই সাজার ব্যবস্থা করা যায় তিনি তা করেছেন। এবং কিছু কিছু কার্যক্রম চলছে এখনো। এবং আমাদের বর্তমানে একটা জিনিস আপনারা যদি আসলে স্বীকার না করেন তাহলে বিষয়টা ভুল হবে, যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি
আমাদের দলীয় লোক বলেন, দলীয় ছাড়া বলেন, এবং জনপ্রতিনিধি বলেন, যেই হোক না কেন, যারটা উনি নিজে ধরে ধরে তাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করতেছেন, চলতেছে। আসলে কি আমাদের এক এক সময় কিন্তু সবকিছু করা সম্ভব না, মানে এক চান্সে কিন্তু আমরা যে বলবো যে এই সময়কালের মধ্যেই সব দুর্নীতি শেষ হয়ে যাবে, আসলে কিন্তু সব সম্ভব না। কারণ কি, যা বিগত অন্যান্য সরকারের আমলে ঘটে চলে এসেছে বা হচ্ছে, কারণ সরকারি যারা কর্মকর্তা আছে তারা কিন্তু দেখা গেছে কর্মকর্তা, তারা কিন্তু মানে জব করতে অনেক বছর যাবত, তো দুর্নীতি হয়ে আসতেছে, সেগুলো ধরতেছে আস্তে 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 আস্তে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ সবকিছু এক সময়, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস আছে যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং একত্রিত থাকি, আহ, এবং আমরা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আহ আহ, শেখ হাসিনার যে কার্য, জননেতা শামীম ওসমানের হাত ধরে আমরা সেই কাজ আমরা করে যেতে পারবো, এবং আমরা সেই অনুযায়ী দুর্নীতি থাকবে না, সেগুলো সবকিছু শেষ হবে। এবং আরেকটা কথা আপনি যে বললেন যে কাঁচা বাজার বা অন্যান্য দ্রব্যমূল্য যে সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে ওইভাবে পদক্ষেপ, আসলে করোনা কালে কি আমরা করোনা কালে সবচেয়ে বেশি পদক্ষেপ চেষ্টা করেছি যে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য। আমরা সাধারণ মানুষের জন্য যাতে বাড়ি থেকে বের হতে না হয়, সেজন্য আহ, আমাদের তরুণ প্রজন্মের অহংকার এ কে এম অয়ন ওসমান ভাইয়ের পক্ষ থেকে আমরা যেমন সাধারণ মানুষ যাতে বাসা থেকে বের হতে না হয়, আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, আমি এবং আমার বন্ধু মহল মিলে, যে আমাদের কল করলে আমরা যাদের সামর্থ্য আছে, তারা যদি আমাদের কল করে আমরা তাদের খাদ্য সামগ্রী তাদের বাসায় পৌঁছে দিব। এবং পাশাপাশি যাদের সামর্থ্য নেই, যাদের বাসায় খাবারের প্রয়োজন, তারা যদি কল করে তাহলে তাদের আমরা খাবার পৌঁছে দিয়েছি, এবং আমরা বাজারও করে দিয়েছি মানুষের বাসার। পাশাপাশি এটা সব জেলাতেই হয়েছে। এবং পাশাপাশি এই এই জিনিসটা আমরা ফেসবুকে, আপনি হয়তোবা দেখতে পাবেন, ফেসবুকে আমাদের অনলাইনে আমাদের লিফলেট তৈরি করে সেটা ফেসবুকে দেওয়া আছে। পাশাপাশি লিফলেট মানুষের কাছে বিতরণ করা হয়েছে, এবং আমাদের জনপ্রতিনিধি দের মাধ্যমে, মেম্বার চেয়ারম্যান ওনাদের মাধ্যমে সরকারি যে ত্রাণ বিতরণ করা হয়েছে, তাতে আমরা কাজে সহযোগিতা করেছি। ছাত্রলীগ ধান কেটে দিয়েছে পুরো বাংলাদেশে, আপনার প্রায় 40-42টি ধন্যবাদ টিপু ভাই। জেলাতে। তো আপনার এছাড়া সিন্ডিকেটের যে বিষয়টা, আরেকটু আরেকটু শেষ করি। সিন্ডিকেটের যে বিষয়টা, আপনার এই পর্যন্ত আপনি দেখতে পাবেন যে ম্যাজিস্ট্রেট গিয়ে ঔষধ সিন্ডিকেট যেই ফার্মেসি গুলো ছিল, সেখানে কয়েকটিতে আপনার জরিমানা করা হয়েছে। এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনার যেই কাঁচা বাজার, এগুলো তো জরিমানা করা হয়েছে, কিন্তু তারপরেও আসলে ওইভাবে রয়ে গেছে, সিন্ডিকেট কিছু না কিছু রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জরিমানা করা হচ্ছে, তারপরও কিছু কিছু আছে, তো তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়া হবে। এবং আমরা যদি সেই ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে সেই ব্যবস্থাটা আরো বেশি কার্যকর হবে। ধন্যবাদ টিপু ভাই। ধন্যবাদ আপনারা যারা আমাদের লাইভে এতক্ষণ ধরে আমাদের সাথে সময় দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের লাইভ শেষ করার আগে আর অল্প কিছুক্ষণ সময় নিব। তো আমি কাজী ভাইকে শেষ প্রশ্ন করতে চাই। আসলে কাজী ভাই, জনগণের সচেতন থাকার পাশাপাশি আসলে আপনাদের দল, আপনাদের সংগঠন বা সরকারের এই চক্রবাদ সিন্ডিকেটকে নিষ্ক্রিয় করার জন্য কতটুকু পদক্ষেপ নেওয়া উচিত, আপনি সংক্ষেপে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে বলতে চাচ্ছিলাম যে আজকের বিষয়টা ছিল চক্র এবং সিন্ডিকেট, যেটাই বলি। তো কাজী ভাই যদি একটু ধরে, হ্যাঁ বলতে চাচ্ছিলাম, হ্যাঁ কথা কি বুঝে যায়? জি জি জি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা দেশের কথা বলি আর দেশের বাইরের কথা বলি, প্রবাসের কথা যেখানেই বলি না কেন, আমরা একা চাইলে সবকিছু কিন্তু সম্ভব না। একটা কথাই আছে, আমরা সেটা বিশ্বাস করি, 10 মিলে করে কাজ, হারে জিতি নাহি লাজ। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সরকারকে, প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করে যদি আমরা সোনার বাংলা গড়তে চাই, তাহলে আমরা যার যার অবস্থান থেকে সচেতন থেকে সরকারকে সহযোগিতা করব আর সিন্ডিকেট ভেঙে দেব, সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাজী ভাইকে।
তো আমরা আমাদের লাইভটি শেষ করবো। এর আগে শেষ একটি কথা, সেটি হচ্ছে সাদেক ভাইয়ের কাছে। সাদেক ভাই, আহ, আমরা মনে করি আসলে আমাদের প্রবাসীরা আমাদের বাংলাদেশের জন্য অন্যতম যোদ্ধা, এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য, এবং আমরা আশা করব আমাদের কোনো প্রবাসী ভাই যেন প্রবাস থেকে বাংলাদেশে আসার সময় বিমানবন্দরে কোনো চক্র বা সিন্ডিকেটের হাতে হ্যারাসমেন্ট হতে না হয়। সেক্ষেত্রে আমি আশা করব আমাদের গভর্নমেন্ট চেষ্টা করবে যেন আমরা আমাদের প্রবাসীদের আহ, কোনো হ্যারাসমেন্ট ছাড়াই দেশে প্রবেশ করার জন্য সুবিধা করে দিতে পারি। আমার শেষ কথাটি হচ্ছে সাদেক ভাই, সেটি হচ্ছে আসলে যদি সিন্ডিকেট না থাকতো আমাদের বাংলাদেশে, তাহলে আসলে দেশ বা প্রবাসীদের জন্য কতটুকু ভালো হতো সেটি। ধন্যবাদ। আমি প্রথমে যেহেতু আমি ওমানে থাকি, আমি একটু আগে বলেনি, আমি আপনার প্রশ্নে পরে আসতেছি। বিষয়টা হচ্ছে ওমানে এখন আমি যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করি, তাই আমি এই কথাগুলো আমি আমার ওমান প্রবাসীর উদ্দেশ্যে বলতেছি। আমি আগে এটা একটু শেষ করি, তারপর আমি আপনার প্রসঙ্গে আসতেছি, জাস্ট ফিউ মিনিটস। সেটা হচ্ছে এখন যারা প্রবাসী আছেন তারা কিন্তু অনেক কষ্টে আছেন, অনেক কষ্টে দিন পার করতেছেন। অনেকের পাসপোর্ট মেয়াদ শেষ, অনেকের পাসপোর্ট নবায়ন শেষ, অনেকের ভিসার সত্যায়ন হচ্ছে না। তো এই আপনার গত 10 জুন থেকে বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের কথা চিন্তা করে আপনার করোনা ক্লান্তি লগ্নে প্রবাসীদের শারীরিক দূরত্বের কথা বজায় রেখে তাদের সুবিধার্থে তারা ওই বাংলাদেশি মালিকানাধীন গালফ ওভার এক্সচেঞ্জ এবং গালফ ওভার এক্সচেঞ্জ এবং ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ বাংলাদেশি মালিকানাধীন এই দুটি মালিকানাধীন এক্সচেঞ্জের সকল শাখায় আপনার এই বিভিন্ন আপনার পাসপোর্ট মেয়াদের শেষ হয়ে গেলে সেটার আবেদন এবং পাসপোর্ট নবায়ন এবং আপনার এই ভিসা সত্যায়ন এগুলা আবেদন করা যাচ্ছে, এবং এগুলো ওরা বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে সংগ্রহ করতেছে বিভিন্ন গালফ এক্সচেঞ্জের বিভিন্ন শাখায় এবং আপনার ওমান ইন্টারন্যাশনাল বিভিন্ন শাখায়। আমি অনুরোধ করবো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, আপনারা এখানে ওই যে গালফ এক্সচেঞ্জ এবং ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের গিয়ে বিভিন্ন শাখায় আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা যেটা বিষয় আপনি বলছেন, প্রবাসীরা হচ্ছে এক একজন রেমিটেন্স যোদ্ধা। আমাদের সরকারের উচিত প্রবাসীদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনার এয়ারপোর্টের আপনার বিভিন্ন যে এয়ারপোর্টের যে প্রশাসন আছে তাদেরকে কঠোর নির্দেশনা দিতে হবে, যাতে প্রবাসীরা আসলে কোনো প্রকার হয়রানির শিকার না হয়। সেক্ষেত্রে প্রবাসীরা উপকৃত হবে বলে আমি মনে করি। আর আমার সংগঠন যেটা করতেছে আপনার ওমানে, আমাদের সরকারের একটা নির্দেশনা আছে যে যার স্থান আছে তাদের সেই স্থান থেকে কাজ করে যেতে হবে। আমি আপনাকে বলতে চাই, আমাদের সংগঠন বাংলাদেশ হামিদ যুবলীগ ওমান শাখার আহ্বায়ক কমিটির যিনি আহ্বায়ক জনাব শ্রদ্ধেয় জনাব তহিদ আলম তহিদ ভাই, উনি এবং আমি যুগ্ম আহ্বায়ক এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি। আমরা আমাদের স্থান থেকে এখানে আপনার যারা অসহায় আছেন, অসহায় দরিদ্র আছেন, আমরা তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ সাদেক ভাই। আমাদের লাইভে আমাদেরকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং দেশ ও বিদেশ থেকে যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের মতিবাদ চেতনা পেজ থেকে আজকের এই লাইভটি শেষ করতে যাচ্ছি। তো আমরা ভবিষ্যতে আরো কোনো বিষয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ভাই। আপনাদেরকেও মুজিবের চেতনা পেজের সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই যতটা পারেন বাসায় থাকুন, যাদের কাজ নেই তারা একটু বাসায় থাকার চেষ্টা করেন, এবং সবার প্রতি শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ মুজিবের চেতনার পেজের সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমিও সবাইকে এটাই বলবো, আপনারা বাসায় থাকেন, সেফ থাকেন। নিজে সেফ থাকলে আপনার পরিবার সেফ থাকবে, আপনার পরিবার সেফ থাকলে আপনার দেশ সেফ থাকবে। সবাই দোয়া করবেন দেশের এই ক্লান্তি লগ্নে। আশা করি সবাই আমাদের এই আলোচনা শুনে উপকৃত হবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। জি, ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের লাইভটা এখন শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন।